এই ঘটনাটি বহু বছর আগেকার। তখনকার দিনে গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছায়নি। অন্ধকার হওয়ার সাথে সাথেই গ্রামের পথঘাট ফাঁকা হয়ে যেত। তখনকার দিনে গ্রামের মানুষ সকাল সকাল নিজের সমস্ত কাজ সেরে সন্ধে 6টার মধ্যেই যে যার নিজের বাড়ি ঢুকে পড়ত। তখন শীতের সময়, তাই 5টা বাজতে না বাজতেই সন্ধে নেমে যেত আর সম্পূর্ণ গ্রাম নীরবতায় ঢেকে যেত। তবে শীতের দিনগুলোতে গ্রামের লোকজন নিজেদের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে গোল হয়ে বসত আর আগুন পোহাতে পোহাতে গল্পের আসর জমাত। এমনি একদিন শীতের সন্ধ্যায় বংশী কাকার বাড়ির সামনে গল্পের আসর জমে উঠেছে। কাকাকে চারদিক থেকে ঘিরে বাদল, শিবু, যোগখুড়ো বসে আগুনে হাত পা গরম করছে। বাদল, শিবু, যোগখুড়ো এই গ্রামেরই বাসিন্দা। বংশীখুড়োর বাড়ির 2টো বাড়ি ছেড়েই ওদের বাড়ি। ওরা প্রায়শই শীতের দিনে এরকম একটা গল্পের আসর বংশী কাকার বাড়ির উঠোনে বসাতো। দুগাল মুড়ি চেবোতে চেবোতে এদের গল্পের আসরও জমে উঠত বেশ। সারাদিনের ক্ষেতের কাজ মিটিয়ে ওরা এই বংশী কাকার উঠোনেই এক জায়গায় হয়ে গল্প জমাতো। এমনি এক শীতের সন্ধ্যায় একসাথে সব বসেছে। বাদল বলে উঠল, ও খুড়ো, আজ একটা ভূতের গল্প জুড়ে দাও দেখি। এই ঠান্ডায় আগুনের সামনে বসে ভূতের গল্প বেশ জমবে গো। তখন পাশ থেকে সবাই বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, এখনকার ভূতের গল্প ভালোই লাগবে, ভালোই হোক। সেটা বলুন, সেটা অনেককার আগেকার কথা। তখন গ্রামে এত মানুষের বাস ছিল না। চারদিকে গাছপালা আর পশু পাখিই বেশি ছিল। তারপর ধীরে ধীরে মানুষজন আসতে থাকে। তাদের বসবাস করার জন্য অনেক গাছপালাই কাটতে হয়। দিনের পর দিন মানুষের সংখ্যাও বাড়তেই থাকে গায়ে। আর ধীরে ধীরে জঙ্গল কাইটা বাড়িঘরও বানানো হয়। তবে জানিস তো, বন জঙ্গল নিজের ভেতরে অনেক রহস্য লুকায় রাখে। জঙ্গলে গাছপালা বা জীবজন্তু ছাড়াও এমন অনেক কিছু থাকে যা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ তারা নিজেরাই মানুষজন থেকে দূরে থাকতে চায়, যতক্ষণ না তাদের গিয়া মানুষ বিরক্ত করে। একদিন গায়ের 2জন গ্রামবাসী গ্রামের শেষ প্রান্তে বৈশা এদিক ওদিকের কথা বলতাছিল। তখন দিনের আলো কইমা রাতের অন্ধকার নামা শুরু হয়েছে। তাদের পেছনে একটা ছাগল চড়াতে দিয়া ওরে বসেই ভালোই গল্প করতাছিল। ওদের মধ্যে একজন বলে উঠল, জঙ্গল কেটে জায়গাটা ভালোই সব হয়েছে, আমাদের বসে গল্প করার জায়গায় হয়েছে, আর গরু ছাগল চড়ানোর জন্য জায়গায় হয়েছে। হ্যাঁ, তা ঠিকই বলছো। ওরা নিজেদের মধ্যেই কথা বলতাছিল। তখনই আরু জঙ্গলের একটা দিকে তাকায়া কিছু একটা বলার চেষ্টা করে। একটা হাত দেখিয়া কিছু বোঝাতে চায়, তবে মুখ থেকে কোনো আওয়াজ বেরোয় না। তখন সম্পূর্ণ প্রায় অন্ধকার হয়ে গেছে। হঠাৎ করেই গাছের পাতা নড়াচড়া হওয়ার শব্দ শোনা যায়। দূরে একখান কালো ছায়া দেখে আরু বারবার সেই দিকে কিছু ইশারা করে। ধীরে ধীরে কালো ছায়াটা নিচের আসল রূপে চলে আসে, আর দেখতে দেখতেই ছাগলটাকে
এক হাতে তুলে তার মাথা চিবা খাইতে শুরু করে। এই ভয়ানক দৃশ্য দেখা হারু কাঁপতে থাকে। ওর এই অবস্থা দেখে শিবুর পিছনে ফিরা তাকিয়ে দেখে তার ছাগলটা মাটা খাটা দেহ নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। ছাগলের এই অবস্থা শিবু চিৎকার করতে থাকে। শিবুর চিৎকার শুনে গায়ের অন্যান্য লোকও সেখানে দৌড়ায় বাইরে আসে। তখন সব গ্রামবাসীরা হারুরে জিজ্ঞাসা করে সে কি দেখছে। আমি আমি জানি না ওটা কি ছিল। ওটা ওটা ছিল মানুষ না ছিল কোনো জন্তু। এটা বিশাল আকার দানবের মতো দেখতে। এই কথা শুই না গ্রামবাসীরা খুব চিন্তায় পড়া যায়। এর কিছুদিনের মধ্যে এক এক কইরা গ্রামের গরু বাছুর ছাগল এর মাথা কাটা দেহ বইলা গ্রামের শেষ প্রান্তে পড়ে থাকতেই দেখা যায়। একদিন গ্রামের গাছতলায় সবাই বসে আছে। এদের মধ্যেই একজন বলে ওঠে, কি করব এখন? এইভাবে তো আর এক এক করে গ্রামের সব জীবজন্তু যদি মরে যায়, এর থেকে বাঁচার উপায় কি আছে? কিছু তো করতে হবে। হ্যাঁ, করতে তো হবেই, তবে করবো তো কি করব? ওদের মধ্যে হারুও ছিল। তখন হারুও বলে ওঠে হঠাৎ, আমি আমি দেখেছি ওকে, ওটা একটা শয়তান। এইভাবে চলতে থাকলে আর কতদিন লাগবে গ্রামের পশুগুলোকে ছাইরা আমাদেরকে মারতে? এইভাবে তো কিছুদিনের মধ্যে ও তো আমাদেরও শিকার করা শুরু করবে। গায়ের ছোট ছোট ছেলে মেয়ে আছে, গায়ের মেয়ে বউরা আছে। আমরা তো নিমাই খুড়োর কাছেও যাইতে পারি। উনি এই গ্রামের অনেক পুরনো লোক, আর ওনার অনেক জ্ঞান গম্ভীর আছে বেশি আমাদের দিয়া। হ্যাঁ, সবাই মিলে গেলে দেখি ওদের বাড়িতে যাওয়া যাক, বুঝলি? সবাই হ্যাঁ, সবাই মিলাই চলো। নিমাই খুড়ো হলো আমার বাবা। আমার তখন বয়স 18-20 হইবে। গ্রামবাসীরা তখন আবার বাড়ি আসে বাবার কাছে। বাবা তখন বাড়ির বাইরে বৈশা হুকো টানতাছিল। কি ভাইরা, সব দেখি এইখানে, আবার কি হইল? কাকা, আমাদের আপনি পথ দেখান। দেখছেন তো গ্রামে কি ঘটটা চলছে? গ্রামের জীবজন্তু তো আর বেশি বেঁচে নাই, সব এক এক করে মরে যাইতেছে। এর উপর আপনি কিছু করেন। গায়ের মানুষ সব ভয় আছে, কেউ ঘরের বাইরে বেরাইতে ভয় পাচ্ছে। আপনি কিছু করেন। ওটা একটা ভূত পিশাচ। এর আগেও এর আতঙ্ক গায়ের মানুষের মধ্যে ছিল, তবে তখন গায়ের সীমানায় ওই বিট পিশাচ কখনোই ঢুকতো না। তবে সব জঙ্গল কেটে ফেলাতে ওদের আক্রোশ তৈরি হয়েছে, এই জন্য ওরা আরো ভয়ানক হয়ে উঠছে। এর আগেও এই গায়ে যখন আমরা প্রথম আসি, তখন কিছু জঙ্গল কেটে মানুষ বসবাসের জায়গা করি। আমরা কজন মিল্লা কিছু গাছপালা কেটে মানুষ বসবাস আর চাষবাস করার জন্য জায়গা বাইছা নি। তারপর কিছুদিন ঠিকই চলতেছিল, কিন্তু হঠাৎ গায়ে কিছু আজব আজব ঘটনা ঘটতে থাকে। রাতের বেলা যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ করে বাড়ির দরজায় কারু কারু ঠক ঠাক আওয়াজ
শুরু হইতো। আর যারা ওই আওয়াজ শুনে না দরজা খুলতে যেত, তাদের আর খুঁজে পাওয়া যাইতো না। রাতারাতি একজন মানুষ যে কোথায় উবে যাইতো কেউ জানতো না। এইভাবে যে গায়ের অনেক মানুষকে কোথায় হারিয়ে গেল তা আজও কেউ জানে না। তারপর একদিন গ্রামবাসীরা মিল্লা ঠিক করি গ্রামের একজন তান্ত্রিক ডেকে এর একটা ব্যবস্থা করি। তান্ত্রিক আইসা যতটুকু জায়গায় বসতি ছিল ততটুকু জায়গা মন্ত্র দিয়া বাইদ্যা দেয়, যাতে বাকি জঙ্গল থেকে কোনো ভূত পিশাচ বাইরে আইসা মানুষের বসতিতে প্রবেশ না করে। ও নিজের সীমান্তেই থাকে। তারপর এই মানুষ নিখোঁজ হওয়ার দ্বারা বন্ধ হয়। এই ঘটনার বেশ কিছু বছর পর মানুষের বসতি আরো বাড়তে থাকে। তাই তারা বাকি পড়ে থাকা জঙ্গলের মধ্যে কিছুটা অংশ কেটে নিজেদের বসতি স্থাপন করে। এতেই ওই তান্ত্রিকের মন্ত্রের প্রভাব কাইটা যায়, আর জঙ্গলে সেই ভূত পিশাচ বাইরে আসে মানুষ জীবজন্তুর ওপর আক্রমণ করা শুরু করে। কাকা, আমাদের জঙ্গল কাটা উচিত হয়নি, তবে এখন তো আর কিছু করার নাই। তবে এইসব বন্ধ করার জন্য কাকা তুমি ওই তান্ত্রিককে খবর দাও, এর একটা হিল্লে করো, বুঝলে কাকা? না হলে তো মানুষগুলো অকালে মরবে। হ্যাঁ, আমি আগেই ভেবে রেখেছি এটা। কাল সকাল সকাল আমি বেরিয়ে পড়ব তান্ত্রিকের উদ্দেশ্যে। তবে আমার ওনাকে নিয়ে গায়ে ফিরতে পরদিন সকাল হয়ে যাবে। অনেকটা পথ যেতে হবে কি না, তাই আমি যতক্ষণ না ফিরি ওই তান্ত্রিককে নিয়ে কোনো গ্রামবাসী যেন গায়ের সীমানায় না যায়। তবে আর রক্ষা নাই। তোমরা কাল সকালে সবাইকে জানায় দিও এটা। আচ্ছা কাকা, তবে আজ আমরা আসি। পরদিন সকালে বাবা বেড়ায়া পড়লেন তান্ত্রিকের উদ্দেশ্যে। আর গ্রামবাসীরাও সবাইকে জানায় দেয় কেউ যেন গ্রামের সীমানায় আর রাত্রের দিকে না যায়। আমার এখনো মনে আছে সেই রাতটা আমাদের প্রতিটা মানুষের খুব আতঙ্কে কাটছিল। সবার তখন একটাই চিন্তা যে কখন সকাল হবে আর কখন বাবা তান্ত্রিককে নিয়ে এই গায়ে ফিরবে। তবে সেই রাতে একটি ঘটনা ঘটছিল। সন্ধ্যার পর থেকে তিন কড়ি খুঁড়ো বাড়ি ফেরেনি দেখে তো গ্রামবাসীদের মধ্যে খুব ভয় কাজ করে। তার বাড়িতে খোঁজ নিয়ে জানা যায় বাছুরটা সকালবেলা চড়াতে বেরিয়েছিল গ্রামের মাঠে। তবে সময় পেরিয়ে যাওয়ার পরও বাছুরটা না ফেরায় সেই যে দুপুরে তিন কড়ি খুঁড়ো বেরোলো, আর এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নাই। ভয়ে কেউ সাহস কইরা গ্রামের সীমানাও যাইতে পারতাছে না। সেই রাতটা সবারই খুব চিন্তায় কেটেছিল। পরদিন সকালে বাবা আসার পর যখন সবাই ঘটনাটা বাবারে বলল, তখন সব শুনে সবাই মিলে গায়ের সীমানায় যাওয়া হলেও বাসুর সহ তিন কড়িকে কেউ কোথাও খুঁজে পেল না। তারপর তান্ত্রিক সমস্ত গ্রাম মন্ত্র বলে বেঁধে দেয় আর সবাইকে সতর্ক কইরা দেয় যাতে কেউ যেন আর জঙ্গল কাটার সাহসিকতা না দেখায়। এরপর আর কোনো কিছুই ঘটে নাই।
বাবা খুড়ো, আমার তো ভেবেই ভয় লাগছে যে আমাদের এই গায়ে একসময় এইরকম ভূত পিশাচের তাণ্ডব ছিল। হ্যাঁ, তবে আর বলছি কি, তাই তো এখনো অবধি জঙ্গল তো দূরের কথা, জঙ্গলের ধারে কাছেও কেউ যায় না। খুড়ো, আমি তো একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। কেন রে, আবার কি করলি? আমি একটা মাচা তৈরি করার জন্য জঙ্গলের বাজার থেকে বেশ কিছু বাঁশ কেটে নিয়ে ফেলেছি। এবার আমি কি করব খুড়ো? এই কি করেছিস রে হতভাগা? জঙ্গলের কাছে কাটার আগে তো গায়ের প্রধানকে জানাতে হয়। প্রধানকে জানালে উনি এর আজ্ঞা কখনো দিত না, কারণ উনি এই ঘটনা সব জানে। হ্যাঁ, আমি তো ওনাকে জানাইনি, ভেবেছি কটা বাঁশ কাটার জন্য আবার কি বলবো, তাই তো বলা হয় নাই। এই কি করলি তুই? সর্বনাশ করেছে, আবার সেই সর্বনাশা মৃত্যুর খেলা শুরু হয়ে যাবে। কাল তোরা সব আসিস আমার বাড়িতে, প্রধানকে সব জানাইতে হবে, তারপর দেখি কি করা যায়। ওরা সব কথাবার্তাই বলছিল নিজেদের মধ্যে। হঠাৎই পেছনের গাছের ডালটা নড়ে উঠল, যেন কেউ দূরে দাঁড়িয়ে ওদের সব কথা শুনছে। সেই আকৃতিকে দেখা না গেলেও তার উপস্থিতি অনুভব করা যায়। আমাদের আজকের গল্প এখানেই শেষ। আশা করি গল্পটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আশা রাখবো আমাদের সাথে এইভাবেই আপনারা থাকবেন।